তো বন্ধুরা, আমরা যখন স্টক কিনি, কারো টিপস শুনে কিনি, কখনো কেউ একটা অ্যাডভাইস দিল সেই জন্য শুনি, কখনো কোনো টেলিগ্রাম চ্যানেল থেকে আমাদের জানানো হলো এই স্টকটা ভালো হবে, সেইগুলো নিই। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা নিজেদের উপর বিশ্বাস নেই, তাই আমরা নিজেদের ভরসাতে কখনো কোনো স্টক কিনি না এবং সেই পরিমাণটা খুব কম। কিন্তু যাই হোক, সেই স্টকগুলো যদি ফান্ডামেন্টালি ভালো না থাকে, আলটিমেটলি যেখানে স্টকগুলোকে তোমরা সাজিয়ে গুছিয়ে রেখে দাও, সেই জায়গাটার কি নাম জানো? সেই জায়গাটার নাম হচ্ছে পোর্টফোলিও। তার মধ্যে সমস্ত স্টকগুলো গুছিয়ে রাখো। এবার সেই সব স্টকগুলো যদি ভালো না হয়, আলটিমেটলি টোটালি তোমার যে পোর্টফোলিওর যে ওভারঅল রেজাল্ট সেটাকে খুব খারাপ করে দেয়। ফলে তোমার যে ভালো ভালো যে স্টকগুলো আছে তার যে রিটার্নগুলো, সেই রিটার্নগুলো কিন্তু কমিয়ে দিচ্ছে, সেই রিটার্নগুলো কিন্তু নীল করে দিচ্ছে, সেই রিটার্নগুলো কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। সমস্ত আলফাল স্টকগুলো তুমি যেখান থেকে যে বলছো সেখান থেকে শুনে তুমি সেইগুলো ইনপুট করছো। ওর পোর্টফোলিওটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার টোটাল স্বপ্নটাকে কিন্তু সফল করার জায়গা, তোমার ইনভেস্টমেন্ট কস্টের পয়সাগুলোকে যেখানে রেখেছো আলটিমেট রিটার্ন পাওয়ার জায়গা। সুতরাং পোর্টফোলিওটাকে কিন্তু সুন্দর করে সাজাতে হবে। পোর্টফোলিওর মধ্যে যেসব কোম্পানিগুলো তুমি ফান্ডামেন্টালি ভালো জানো, অথবা তোমার রিলায়েবল যে মানুষগুলো রয়েছে, বা যেখানে তুমি বন্ধুরা যারা ইনভেস্ট করছে, অথবা একটু শিখে নেওয়া যে সমস্ত ইউটিউব চ্যানেল থেকে, আমি আমার কথা বলবো না, যে কোনো ইউটিউব চ্যানেল যারা ভালো শেখায়, অবশ্যই ভালো ভালো চ্যানেল আছে, শিখে নেবা। সেগুলো শিখে নিয়ে তবে তোমরা ইনভেস্ট করা উচিত, এবং করে সেখানে আলটিমেট পোর্টফোলিওটাই কিন্তু ভালো একটা রিটার্ন তৈরি করা উচিত। কারণ পোর্টফোলিওতে যেসব স্টকগুলো রাখবো সেগুলো কম্পাউন্ডিং রেটে কিন্তু সেসব রিটার্ন দেওয়া শুরু করে দেয় আগামী 5 বছর 6 বছর পর থেকে। ফলে সেই কম্পাউন্ডিং ভালো একটা রিটার্ন পাওয়ার জন্য কিন্তু ভালো ভালো স্টকগুলোকে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। তো আমরা দেখবো এই যে জিনিসটা আলটিমেট রিটার্ন কিন্তু পাওয়া যাবে আমাদেরকে ওই ধরনের স্টকগুলোকে রেখে দেওয়ার জন্য। তো বন্ধু, আজ আমরা বহু পোর্টফোলিও নিয়ে আলোচনা করেছি, বহু পোর্টফোলিওর সঙ্গে আমরা দেখেছি। আমার মনে আছে শুরু হয়েছে জয়, তারপরে হচ্ছে কৃষ্ণেন্দু, মোতাহার হোসেন, সুবীর, শ্যাম দাস, তারপরে আমরা সুমিত সাহা, দীপঙ্কর, তারপরে অচিন্ত, অমিত, সুকান্ত, কমল, অমিতাভ, এরশাদ, সুমিত ঘোষ, বঙ্কিম পাল। এছাড়াও আমাদের ছিল বড় বড় লোকেরা, যেমন ডাক্তারও ছিল, শুভদীপ ডাক্তার, অথবা রঞ্জিত বারুই, আরও প্রফেসর ছিল কয়েকজন, আরও বড় বড় লোক। দেখা গেছে কোনো জায়গাতে অনেকেই স্টকগুলো ভালো করে গুছিয়েছে, অনেকে স্টকগুলো ঠিকঠাক করে গোছাতে পারেনি। দেখা গেছে সাধারণ ছোটোখাটো মানুষ যারা এই জগতেরই লোক নয়, তারাও কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে পোর্টফোলিওগুলো। আবার দেখেছি কত বড় বড় স্মার্ট লোকেদের, যারা এখানেও নেই, এদেরকে নাম প্রকাশে অনিচ্ছুক, এবং যারা কিনা এরকম রয়েছে আমার কাছে পার্সোনালি এসে তারা অ্যানালিসিস করে গেছে, সে সমস্ত অজস্র মানুষ রয়েছে। তাদের কত জ্ঞান, অথচ তারা পোর্টফোলিওতে এমন সব স্টককে রেখে দিয়েছে যেগুলো আলটিমেটলি তাকে কোনো রিটার্ন দিত না যদি না আমার হাতে পড়তো। আস্তে আস্তে এইগুলোকে ঠিকঠাক করে আনা হচ্ছে, একটা প্রচুর পরিশ্রমের কাজ এবং অলমোস্ট ফ্রিতেই কাজ, সামান্য নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে আলটিমেট জায়গাটা হচ্ছে একটা ড্রিম, একটা স্বপ্ন, যেটাকে পূরণ করার চেষ্টা করা হয়। এবং এত বড় দায়িত্ব এই পূরণের চেষ্টা করাটা, এবং একটা অ্যানালিসিস করে দিলাম, কাজ ঝামেলা মিটে গেল, আমি তারপর চিনি না তাকে, এইভাবে তো চলে না। কারণ দায়িত্ব নিয়ে কাজটা করতে হয়। সুতরাং দায়িত্বের পরিমাণ দিনকে দিন বেড়ে চলেছে। মাঝে মাঝে মনে হয় বন্ধুরা যে একটা সময় দাঁড়িয়ে দেওয়া দরকার, একটা সময় থামা দরকার। অলরেডি যাদের দায়িত্ব নিয়ে বসে রয়েছি তাদের দায়িত্বগুলোকে পূর্ণ করতে হবে বাকি সময় জুড়ে, তো সেইগুলো বেশি জরুরি হয়ে পড়ে। তো আমাকে হয়তো এরপরে একটা সময় নতুন করে আর পোর্টফোলিও অ্যানালিসিস আমি নাও করতে পারি, কারণ আস্তে আস্তে একটা সময় থাকে যখন এত দায়িত্ব চলে আসে, মাঝে মাঝে এই নিয়ে অ্যানালিসিস করতে হয়, চিন্তা। এবং এক একটা ঘটনা এটাও তোমাদের বলে রাখা দরকার, তোমরা তোমাদের আয়ের সবটুকু এখানে ঢালবে না। অনেককে আমি শুনেছি এই কথা, যে যা পায় তার অর্ধেকের বেশি, 3 ভাগ 4 ভাগ, যা অর্ধেকের বেশি টাকা কিন্তু ঢেলে দিচ্ছে স্টক মার্কেটে। স্টক মার্কেট কিন্তু পতন তোমাদের আছেই, কিন্তু স্টক মার্কেটে পতনের সময় যেন এই আফসোস না থাকে কিছু টাকা দরকার পড়ে গেল তখন লসে বিক্রি করতে না হয়, এই চিন্তা ভাবনা তোমাদের রাখতে হবে। কিছু পোস্ট অফিস, কিছু ব্যাংকে টাকা রাখার পরে তবে কিন্তু তোমরা এখানে ইনভেস্টমেন্ট করবে। এই জিনিসটা কিন্তু আমি সবাইকে বারবার বলে রাখি। চলে আসতে হবে আজকে যে পোর্টফোলিও অ্যানালিসিস করবো, শিখতে পারবে, জানতে পারবে। প্রচুর হাবিজাবি স্টক নিয়ে ভরে রেখেছে, অনেক জায়গায় ভালো ভালো স্টক নিয়ে রেখেছি, যে যা বলেছে, যেই মনে হয়েছে এই ব্যাংক ওই ব্যাংক সেই ব্যাংক, সেগুলো সব ঢুকিয়ে দিয়েছে। যখনই মনে হচ্ছে আইটি, এই আইটি সেই আইটি, যা পেরেছে সব ঢুকিয়েছে। 40-50 খানা স্টককে ঢুকিয়েছে। আমি পরপর স্টকগুলো বলতে যাবো, সেগুলো তোমরা দেখতে পারবে। সবসময় মনে রাখবে একটা জিনিসকে, প্রথম হচ্ছে ভালো স্টককে গ্রহণ করা, দ্বিতীয়ত সেই স্টকগুলোকে টানা যতদিন তোমার লক্ষ্যে না পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত সেটা হোল্ড করা। কখন সে স্টকগুলো তোমাকে অনেক লোভ দেখাবে, 100%, 200% হয়ে যেতে। আমি অনেক অ্যানালিসিস করতে এমন লোককে পেয়েছি যারা বলেছে যে 100% প্রফিট হয়ে গেলেই আমি সেগুলোকে সেল করে দিই। মানে 100% একটা ব্যারিয়ার, মানে 100-এর ওপরে কেউ আর রিটার্ন বেশি পাবে না।
তো 100-এর বেশি পেলেই মুশকিল, তার আগে রিটার্নটা বুক করতে হবে, না হলে কিন্তু হবে না। এই ধরনের চিন্তা ভাবনা একদম ভুল। আবার অনেককে দেখেছি, তোমাদেরকে বহুবার বলেওছি, তারা লসে চলে গেছে, তবুও তারা কিন্তু লসে গিয়ে তারা সেল করে দিয়েছে, অনেকটাই লসে তারা সেল করেছে, তারা বিশ্বাসের অভাব থাকার জন্য। তো আমরা কখনোই আমরা কনসিস্টেন্সি সঙ্গে প্রতি বছরে বছরে টাকা জমা করে যাব, এবং দ্বিতীয়ত কী কাজ করব, দ্বিতীয়ত কাজ করে যাব সেইটাকে হোল্ড করব একটা লাইফ লং। তৃতীয়ত কখনো যদি বাড়ে তখনও বিক্রি করব না, কমে তখনও সেল করব না, একদম শান্তভাবে পুরো টাইম জুড়ে রেখে দেবো, প্যানিক করব না। এই স্টকের নাম বললো ওটা কিনতে হবে, ওই স্টকের নাম ও বললো ওটা নিতে হবে, একদম না। যেগুলো রয়েছে ওর মধ্যে শান্তি, ওর মধ্যে খুশি। অনেককেই যাদেরকে অ্যানালিসিস করে দিয়েছে আমাকে মেল করে করে বলছে অমুকটা নেবো কি, তমুকটা নেবো কি, এইটা একটু বেশি হয়েছে, একটু কম হয়েছে। না, আমাদেরকে কিন্তু অত দিকে মাথা দিলে কি হবে, আলটিমেটলি আবার আমরা যেই জগতে ছিলাম সেখানেই ফিরে যাব, সেই খিচুড়ির জগতে। খিচুড়ির থেকে বেরিয়ে যদি আবার খিচুড়িতে গিয়ে পড়তে হয়, তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই, তাহলে টোটালটা বেকার হবে, তোমাদের পরিশ্রম আর সবচেয়ে বেশি আমার পরিশ্রমটা। সুতরাং সেই রাস্তায় যাবে না, যেগুলো যেগুলো বলবো সে কটাই কিনবে। এর বাইরে যদি একটিও কেনা দেখি আমি তো নিজেই বুঝতে পারবো আমার মধ্যে, এরিয়ার মধ্যে কোনটা রয়েছে কোনটা নেই, তাহলে কিন্তু সেই মুহূর্ত থেকে আমি আর তার দায়িত্বের মধ্যে নেই, তার থেকে আমি আলাদা, এবং সে নিজের মতো করে নেবে। এই কথাটা কিন্তু আগেও বলেছি, এখনও তো সবাইকে বলে রাখলাম। আর তৃতীয়ত হচ্ছে ছটফট নয়, কোনো ফোমো বলে এটাকে, অমুকে বলেছে তখন এটা কিনতে হবে, অমুকটা বাড়তে চলেছে তখন নিতে হবে, একদম না। আমার মোটামুটি 20 থেকে 25টা স্টককে নিয়ে আমার কাজ, আমি ঠিক ওই কটা স্টকেই রাখবো, ওই কটা স্টকের মধ্যে ঘোরাফেরা করবো, ওই কটা স্টকের বাইরে আমি একটি স্টকও যাব না। তো চলো এখন প্রথম ঘটনা, সেটা হচ্ছে ও কিছু মিউচুয়াল ফান্ডে রেখেছে আর কিছু রেখে দিয়েছে এর ইকুইটিতে। মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশ কিছু স্টককে ঢুকিয়েছে, এখনও 5,000 টাকা করে ইনভেস্ট করতে চাইছে মিউচুয়াল ফান্ডে, আর এর মধ্যে 40-45টা স্টক রেখে দিয়েছে। স্টকগুলো একটু দেখে নিই। আচ্ছা বন্ধুরা, এবার চলে এলাম যে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের জায়গা। ও মিউচুয়াল ফান্ড নিয়ে রেখে দিয়েছে। ঘটনা হচ্ছে যে সেটা হচ্ছে, নাম বলতে অনিচ্ছুক, তো নাম আমি আবার বলছি না। ঘটনা হচ্ছে একটা মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড রেখেছে, একটা রেখেছে কোয়ান্ট স্মল ক্যাপ, আবার আরেকটাও লিখেছে সেটাও কোয়ান্ট স্মল ক্যাপ। এটা একটু কনফিউশন, একই জিনিস দুবার করে নিয়েছে কিনা, যাই হোক মোটামুটি ও 5,000 টাকা করে প্রতি মাসে রাখতে চাইছে, সেটাই ও করছে। সুতরাং ওর ক্ষেত্রে আমি যেটা বলে দিচ্ছি, মিউচুয়াল ফান্ড এভাবে সব ঠিকঠাক করার। মতিলাল ওসওয়ালকে রেখে দিয়েছে, তুমি রেখে দিয়েছো, সেটা ঠিক আছে। এবং ঘটনা হচ্ছে যে মিড ক্যাপ ফান্ড এটা বুঝলাম, কোয়ান্ট স্মল ক্যাপ রেখে নিয়েছো, ঠিক আছে। আর পরাগ পারেক ফ্লেক্সি ক্যাপ একটা নেবে। তার মানে তোমার ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে মোটামুটি আমি হচ্ছে পরাগ পারেক যেটাকে তুমি রাখছো পিপি, সেখানে তুমি মোটামুটি রেখে দাও 3,000 টাকা মতো মিনিমাম রাখো। আর বাকি দুটোতে যে কোয়ান্ট স্মল ক্যাপে রাখছো 1,000 টাকা সেটা রাখো, আর মতিলালে মিড ক্যাপে রাখছো 1,000 টাকা, সেভাবে রাখো। এইভাবেই তোমার যেহেতু 5,000 টাকার বেশি তুমি রাখতে পারবে না, সেই হিসেবে করা। এইবারে তোমার চলে আসবো নেক্সট, সেটা হচ্ছে ইকুইটিগুলোর দিকে। অজস্র ইকুইটি নিয়ে বসে রয়েছে, তোমরা সবাই দেখে অবাক হয়ে যাবে। যাই হোক, তোর ক্ষেত্রে বলে দিই যেটা, সেটা নাম তো বলতে না করেছিস তো বলবো না। প্রথম কাজ হবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা, যা তা অবস্থা হয়ে আছে। যাই হোক, চলে আসি 40,000, মানে মোটামুটি 8,35,000 টাকা, যেটা 8,62,000-তে দাঁড়িয়েছে, অ্যাপ্রক্সিমেট মাত্র 2% হয়েছে, এবং ন্যাচারালি সেটা স্বাভাবিক ঘটনা। কারণ হচ্ছে কোনো টোটালি একটা স্ক্যাটার্ড পোর্টফোলিও এখানে কিছু নেই। আলটিমেটলি রিটার্ন যা হবে, যে 55% রিটার্ন দিচ্ছিল টাটা মোটরস থেকে 8টা শেয়ার রেখেছে, আলটিমেটলি সেগুলো সব খেয়ে গেছে ভুলভাল স্টকগুলো চয়েস করার জন্য এবং প্রচুর স্টককে নেওয়ার জন্য, যেটা তোমরা একটা বড় এক্সাম্পল এখান থেকে বুঝতে পারবে যে কীভাবে ভুলভাল স্টক নিয়ে আলটিমেটলি নিজের পোর্টফোলিওটাকে জিরো করে দিয়েছে। এই পোর্টফোলিও থেকে কিন্তু ওভারঅল বোঝা যায়। পার্টিকুলার যদি আমি একটা স্টককে দেখি এবং একটা স্টককে শো করাই, তাহলে দেখবো যে 55% রিটার্ন দিচ্ছে, দেখে মনে হবে কত রিটার্ন ভালো পাওয়া গেল, কিন্তু আলটিমেটলি যখন টোটালটা চলে যাবে তখন বুঝতে পারবে যে কোনো রিটার্ন নেই, মাত্র 2%। মানে বুঝতে পারছো এক্সাম্পল, চলে আসো টাটা মোটরস যথেষ্ট ভালো স্টক, ওয়ারি রিনিউয়েবল সেকেন্ড ওয়ান, বরুণ বেভারেজ থার্ড ওয়ান, 34% রিটার্ন, এগুলো সব ভালো দিয়েছে। স্টেট ব্যাঙ্কে 26% ভালো স্টক, টিসিএস রেখেছে 16% রিটার্ন পাচ্ছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 15% রয়ে গেছে, এটাও ভালো রয়েছে। নেক্সট চলে টাটা স্টিল। টাটা স্টিলে যখন ও ইনভেস্ট করে রেখেছে, এটাও যথেষ্ট ভালো স্টক রয়েছে। এবং আমি চলে যাবো পরের পেজে, নেক্সট চলে আসছি পরেরটার দিকে। এখানে ও রেখেছে এলটি ফুডস রেখেছে 40টা কোয়ান্টিটি, মাইনাস রয়েছে, কোনো অসুবিধা নেই, এগুলো ভালো। সিরকা পেন্টসে রেখেছে, সেখানে রেখে দিয়েছে 5টা,
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক 100টা শেয়ার রেখে দিয়েছে, ডেটা প্যাটার্নের 2টো রেখে দিয়েছে, হিন্দুস্তান ইউনিলিভারকে রেখে দিয়েছে 19টা, দীপক নাইট্রাইট রেখেছে 12টা, বাজাজ ফিনান্স রেখেছে 2টো। তাকিয়ে দেখবে প্রত্যেকটা তোমরা লক্ষ্য রাখো, প্রতিটা স্টক কিন্তু ভালো স্টক, কিন্তু আলটিমেটলি করে দিয়েছে মুশকিল। কেন মুশকিল? এখন রিটার্ন পাচ্ছে না, রিসেন্ট কিছু কেনা আমার মনে হচ্ছে সেই কারণের জন্য কিছুটা ওর রিটার্নটা হ্যাম্পার হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে অধিক সন্ন্যাসীতে বলে গাজর নষ্ট বলে, তো এই ঘটনাটা এখানে হয়েছে। চলে আসো নেক্সট, সেটা হচ্ছে দেখো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। লক্ষ্য করে দেখো কতগুলো ব্যাঙ্কে ঢোকানো আছে, চলো দেখি, আগে শেষ পর্যন্ত যাই তারপরে বলছি। 3টে কোটাক মাহিন্দ্রা রেখেছে, স্যাক সফটের 10টা রেখেছে, নেক্সট ফিনোটেক্স কেমিক্যাল 7খানা রেখে দিয়েছে, ন্যালকো রেখেছে 190টা, আচ্ছা এইচডিএফসি ব্যাঙ্কেও রেখেছে 80টা। কীরকম ভুলভাল দেখো, কোটাক মাহিন্দ্রা 3খানা নেওয়ার কোনো দরকার ছিল যখন এইচডিএফসিতে তোর এতগুলো নিয়ে রেখেছিস, আননেসেসারি, এগুলো তো ভুলভাল করে কাজ করি। যাই হোক, আমি আজকে আর সেইভাবে বলবো না কাউকে, কারণ এখন থেকে আমি দেখতে মনে হচ্ছে একটু কম, মানে এক এক সময় আমার মনে হয় বেশি ভালোবেসে সবাইকে বেশি বলে দেওয়াটাও অনেক সময় অনেকের পক্ষে খারাপ হয়ে যায়, সেই জন্য একটু কম বলাটাই ভালো মনে হয় মোস্ট প্রবাবলি, কারণ বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। এনএইচপিসি হচ্ছে 130 কোয়ান্টিটি রেখে দিয়েছে, আরকন রেখেছে 16টা কোয়ান্টিটি। কিন্তু বন্ধুরা একটা ঘটনা এটাও ঠিক, যারা ভালোবাসে তারাই কিন্তু বকার অধিকারটা রাখে, সুতরাং সেটা আমি মনে করি। যাই হোক, নেক্সট হচ্ছে আইনক্স উইন্ড 13টা রেখে দিয়েছে, নেক্সট হচ্ছে জুবিল্যান্ট ফুডওয়ার্ক 16টা রেখেছে, আইআরএফসি রেখেছে 101। প্রতিটা স্টক ভালো, কিন্তু কিছুই বললাম আরবিএনএল এমন সময় নিয়েছে যখন সব থেকে ওপরে টপে চলে গেছে তখন নিয়েছে, 8টা মাত্র কোয়ান্টিটি রেখেছে। এনবিসিসি 67টা কোয়ান্টিটি রেখে দিয়েছে, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি যেটা আমি বলছি 125টা কিনে রেখেছে, সালাসার টেকনোলজি, এটাও কোথা থেকে পেয়েছি এটা আমি বুঝে পেলাম না, সালাসার আমি জীবনে কখনো বলিনি, তাহলে নীলিকার কাছ থেকে। যাই হোক, কিছুটা প্রফিটে আসবে ও বাড়বে, আবার রিসেন্টলি কিছু অর্ডার পেয়েছে রেলওয়ে কোম্পানির সঙ্গে টাই আপ করে, এবং ফলে এটার বাড়লেই এখান থেকে এক্সিট করবি, মোটামুটি কিছুটা প্রফিট নিয়ে এক্সিট করে যাস, কারণ এক্সিট যখন করবি প্রফিট নিয়ে করবি, লসে এক্সিট করার দরকার নেই। রিল্যাক্সও 4টে রেখে দিয়েছিস, শুধু স্টকের পরিমাণ দেখে যাও। নেসলে ইন্ডিয়া স্প্লিট হয়েছে, তারপরে এক পিস একটা কোয়ান্টিটি রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে কী করেছে, এলএনটিতে রেখে দিয়েছে 9টা কোয়ান্টিটি, জিও ফাইন্যান্সিয়াল 20টা রেখেছে, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স রেখেছে 6টা কোয়ান্টিটি, ইনফোসিস রেখেছে 35 কোয়ান্টিটি, টাটা পাওয়ার হচ্ছে 45 কোয়ান্টিটি, ইউনোম ইন্ডিয়ার কাছে 14 কোয়ান্টিটি। মানে বললাম না, অর্ধেকটা আমার ফলো করেছে, অর্ধেকটা অন্য জায়গা থেকে নিয়েছে। আমার যত স্টক ম্যাক্সিমাম যা বলেছি, আমি তো যেগুলো বলে যাই সেগুলো তো শুধু একজনের জন্য না, সবাইকে যে ওই সবই একসঙ্গে নিতে হবে এমন কোনো মানে নেই, যখন যেরকম যে পারবে তখন সেগুলো নেবে। আর আলটিমেটলি টার্গেট থাকবে তার একটা পোর্টফোলিও যেন ডাইভার্সিফাইড থাকে, এমন না হয়। আমি তো কোটাকের কথা বলেছি, মাহিন্দ্রার মতো টাটা মোটরসের কথা বলেছি, তারপরে টাটা মোটরস মাহিন্দ্রা একসঙ্গে নিতে পারেন কোন মানে নেই, যে কোনো একটা নেবে সে। তো ইউনোম ইন্ডিয়া রেখেছিস, টাইটান রেখেছিস, আরও রয়েছে সঙ্গে আইটিসি আছে, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার রয়েছে 5টা কোয়ান্টিটি, আইটিসি 72টা কোয়ান্টিটি, এইচপিসিএল 12টা কোয়ান্টিটি রয়েছে, পলিক্যাব রয়েছে 6টা কোয়ান্টিটি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 5টা রয়েছে, এইচএএল হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড ডিফেন্স সেক্টরে রেখেছিস 5টা কোয়ান্টিটি, কেপিআই এনার্জি 4টে কোয়ান্টিটি, বার্জার পেইন্ট হচ্ছে 25টা। তারপরে এই হলো শেষ সমাপ্তি। তো এর মধ্যে এই যে পুরো খিচুড়িটা তৈরি হয়েছে, এই খিচুড়িটাকে এখন তুই নামটা বলিস নি, এখন কিছু কথা আমি বলবো, সেগুলো তুই কিন্তু শুনতে হবে। প্রথম এতগুলো স্টককে বাদ দিতে শুরু কর, ভালো স্টকও বাদ দিতে হবে, যেটা বুঝে শুনে তোকে কাজ করতে হবে। একই সেক্টরে 2-3 স্টক রাখবি না, টাটা মোটরস এখন রাখছিস, মাহিন্দ্রাকে রাখবি না, মাহিন্দ্রাকে টাটা রাখবি না। ওয়ারি রিনিউয়েবল রেখেছিস, ঠিক আছে, কিন্তু তুই বরুণ বেভারেজকে রেখেছিস, আবার ওখান থেকে এফএমসিজি 3-4টে 2টো মাত্র এফএমসি রাখবি, এর বেশি রাখবি না। স্টেট ব্যাঙ্ক রেখেছিস, মাহিন্দ্রা রেখেছিস, এই স্টেট ব্যাঙ্কে রেখেছিস, আবার তুই এইচডিএফসিকে রেখেছিস, আবার সঙ্গে সঙ্গে তুই আবার ইয়েকে রেখেছিস, কোটাক ব্যাঙ্কে রেখে দিয়েছিস। এতগুলো কেন রাখতে যাচ্ছিস? আইডিএফসি ফার্স্টকেও রেখেছিস, এইগুলো না, ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে 2টোকে রাখ, যে কোনো 2টো। আমার কথা যদি মনে হয়, আমি যদি মনে হয় যে এইচডিএফসি যেরকম ভালো রয়েছে, অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক, 2টোর মধ্যে একটা, যেহেতু তোর কাছে এইচডিএফসি আছে, পুরো কনসেন্ট্রেশন ওখানে করে, এবং স্মলের মধ্যে আইডিএফসি ফার্স্টকে করে, ব্যাস। টিসিএসও রেখেছিস, এতগুলো আইটি রেখেছিস, টিসিএসকে যখন ঢুকিয়ে রেখেছিস, ঠিক আছে, তাহলে টিসিএসকে রাখার জন্য আর এখানে অন্য কিছু আইটির মধ্যে স্যাকসফটকে রেখেছিস আর টিসিএস আছে, ঠিক আছে, তাহলে পর আর অন্য দিকে যাবি না, আর কোনো আইটির মধ্যে রাখবি না, তার মধ্যে অন্য কোনো ইনফোসিসকে ঢুকিয়ে রেখেছিস। ইনফোসিসকে কেন রেখেছিস? তাহলে যে কোনো একটাকে রাখবি, যদি মনে হয় টিসিএসকে বাদ দিয়ে ইনফোসিস তুলনামূলকভাবে বেটার জায়গা রয়েছে, এইচসিএল টেকনোলজি একটু ভালো রিটার্ন দিতে পারে, এনিহাও ঠিক আছে, ওটাই রাখ, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে
পরে যেটা চলে আসছি সেটাও দেখ, একটার পর একটা স্যাকসপকেও ঢুকিয়ে রেখেছিস। আচ্ছা, নেক্সট আসছে তারপরে এলটি ফুডসকে রেখেছিস, ঠিক আছে। আবার আইডিএফসি ফার্স্ট, ঠিক আছে। ডেটা প্যাটার্নস আর হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, কেন দুটো রেখেছিস? ডেটা প্যাটার্নকে বাদ দে, হিন্দুস্তান এরোনটিক লিমিটেডকে রাখ, অথবা ডেটা প্যাটার্নকে রাখ, এইচএলকে বাদ দে। আমার মতে ফেভারেবল এইচএল, আমার নিজস্ব, একদম ব্যক্তিগত আমার নিজস্ব ব্যাপার। আচ্ছা, ডেটা প্যাটার্ন যথেষ্ট ভালো। ডেটা প্যাটার্ন শুধু ভালো বলে নয়, ডেটা প্যাটার্ন কিন্তু ভবিষ্যতে যারা একটু রিস্ক পছন্দ করে তাদের জন্য ডেটা প্যাটার্ন বেটার। আমি সেটা আমার কথা বলেছি বলে আমি এইচএলটা রিস্কটা কম নিচ্ছি, এইচএল কথা বলি। আচ্ছা, হিন্দুস্তান ইউনিভার্সিটি লিমিটেড এইচইউএল রেখেছিস, ঠিক আছে। ঠিক আছে, আবার কেমিক্যালের মধ্যে দীপক নাইট্রেট এফসিএলকে রেখেছিস, ঠিক আছে। বাজাজ ফিনান্সকে আবার ঢুকিয়েছিস কেন? আচ্ছা, বাজাজ ফিনান্সকে রাখার তো রিটার্ন খুব বেশি পাবি না। আচ্ছা, নেক্সট চলে আসছি, আবার দেখ এখানে মহানগর গ্যাস কোনো দরকার নেই, আউট কর। আয়ারকন ইন্টারন্যাশনাল রেখেছিস, তাও কি মাত্র 16টা, আউট কর। আমি এখানে শুধু তোকে এবার আউটগুলো বলতে যাচ্ছি, যদি সম্ভব হয় সেগুলোকে রাখার চেষ্টা কর, বাকি সব আউট কর। কিন্তু যেগুলো আউট বলছি মানে কোনোটা খারাপ না। টাটা মোটরস, মাহিন্দ্রা যদি আউট করতে বলি টাটা মোটরস, কারণ কি টাটা মোটরস খারাপ? বা মাহিন্দ্রাকে যদি আউট করতে মাহিন্দ্রা খারাপ? কোনো দিক বলতে পারবো খারাপ? প্রত্যেকটা দুটোই ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো, আমি কোনো মতেই বলতে, অথচ আমাকে এগুলো কমাতে গেলে মোটামুটি কমিয়ে তুই 20টার মধ্যে নিয়ে আসতে হবে তোকে। আমি যে আলোচনাগুলো করছি তুই বুঝতে পারছিস নিশ্চয়ই, তো সেই মতো নিজে কমিয়ে আমাকে লিস্টটা দেখিয়ে আমাকে ঠিক কর। ন্যালকো বাদ দে, ন্যালকো বাদ যাক, মহানগর বাদ গেল, এনএইচপিসি ঠিক আছে, তারপরে আইনক্স উইন বাদ যাবে, তারপরে হচ্ছে জুবিল্যান্ড বাদ যাবে, কারণ হচ্ছে তুই অলরেডি নিয়ে বসে আছিস অনেকগুলো, সেই জন্য জুবিল্যান্ড সময় লাগবে, হবে। জুবিল্যান্ড এককালে প্রচুর দৌড়েছে, দারুণ রিটার্ন দিয়েছিল। আচ্ছা, আর রেলওয়ের মধ্যে অনেক কিছু ঢুকে, আইআরএফসি, রেল, আরভিএনএল রেখেছিস, এনবিসিসি রেখেছিস, রিনিল সালাসার আউট কর। নেক্সট চলে এলএনটি রেখেছি, জিও ফিনান্স সার্ভিস আউট কর। আচ্ছা, নেক্সট হচ্ছে হিন্দুস্তান না এইচডিএফসি লাইফ, ঠিক আছে। ইনফোসিসকে আউট কর। ইনফোসিস, টিসিএস, দুটোর মধ্যে একটা, আমার টিসিএসটা আউট করাটা বেটার হবে। টাটা পাওয়ার রেখেছিস, রিনিউয়েবল এত কিছু, ইউনোমিনটাকে রেখেছিস, ইউনোমিন্ডার আচ্ছা টাইটানকে রেখেছিস। কী করে এগুলোকে আউট করাটাই বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার আউট কর। জিন্দাল স্টিলের খবর তুই শুনেছিস রিসেন্টলি, যেটা হয়েছে জানিস, আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, যদি ভিডিও দেখে থাকিস তাহলে সব বুঝতে পারবি। আচ্ছা, এইচপিসিএল রেখেছিস, পলিক্যাব রেখেছিস, এইচপিসিএল আউট কর। তারপরে পলিক্যাব আবার রেখেছিস, আবার দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্সের পরে এখানে সব একদম মানে খিচুড়ি হয়ে রয়েছে রে। তোর এগুলোতে কোনটা কী বাদ দেবো আমি বুঝতে পারছি না, এমন সিচুয়েশন। রিল্যাক্সও থাক। কোটাক মহিন্দ্রা বাদ গেল, আচ্ছা ন্যালকো বাদ গেল, মহানগর বাদ গেল, এইটা এই মধ্যে থেকে এখানে এতগুলোকে তুই এইভাবে টাটা স্টিলকে, মেটাল সেক্টর, সিক্লিক্যাল স্টকস, এই যেগুলো বললাম সে কটাকে বাদ দিয়ে তুই আমাকে রিপোর্টটা পাঠা, তারপরে আমি পরে দেখছি। নেক্সট চলে আসো, পরের পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এইবারে আমি সাজিয়ে গুছিয়ে কী হবে সেটা বলে দিচ্ছি। তাহলে স্টকগুলো আমাদের দেখা হয়ে গেল, এইবারে আমাদের কাজ হবে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। এত খিচুড়ি করে আমি তো নাম প্রকাশ করতে বারণ করেছি, তাই জন্য নাম প্রকাশে যাচ্ছি না, কিন্তু যে খিচুড়ির কাজটা হয়ে গেছে সেই খিচুড়িটা থেকে একটুখানি মুক্ত হতে হবে, না হলে পর কিন্তু টোটালটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। টোটাল যে জায়গা থেকে আমাদের কাজকর্ম সেগুলো কিন্তু সম্পূর্ণটা ব্যর্থ হয়ে যাবে। আমি যে ঘটনাটা বলি সেটা হচ্ছে, একটা পোর্টফোলিও যদি এটা 100% হয়, তার মধ্যে মোটামুটি আমরা 6টা সেক্টর হচ্ছে প্রাইমারি লেভেলে ভাগ করে নেব। 6টা সেক্টরের মধ্যে আমরা ভাগ করে নেব, নিয়ে কাজ করব। প্রথম যে সেক্টরটা নেব সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরকে নিয়ে কাজ করব। সেকেন্ড হচ্ছে আমরা আইটিকে নিয়ে নেব। থার্ড হচ্ছে আমরা অটোকে নেব। ফোর্থ হচ্ছে আমরা যেটা নিয়ে নেব সেটা হচ্ছে ডিফেন্সকে নেব। এরমভাবে আমরা কিন্তু ছোট ছোট ভাগে, আমরা অনেক সেক্টর আছে, আমি কিন্তু সেই সব সেক্টরের দিকে যাচ্ছি না, আমি শুধুমাত্র ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকছি। আমি নেক্সট নিয়ে নেবো সেটা হচ্ছে এফএমসিজি সেক্টরকে নেব স্টক, এবং কেমিক্যালকে নেব। তোমরা বুঝতেই পারছো মোটামুটি একটা জায়গা আনার চেষ্টা করছি। ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, এফএমসিজিকে ম্যাক্সিমাম প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ব্যাংক, থার্ড প্রায়োরিটি হচ্ছে আইটি। যেমন মোটামুটি তুমি ধরে নাও যদি এখানে 25%-এর থেকে কম, মানে 20% মোটামুটি তুমি এখানে রাখবে। ব্যাংকিং ক্ষেত্রে রাখছো 20%, আর এর ক্ষেত্রে রাখছো 20%, মানে তোমার এখানে কিন্তু হয়ে গেল 60%। বাকি যে 40% রয়েছে সেই 40% তোমার কিন্তু ডিস্ট্রিবিউশন করে নিচ্ছ এই চ্যানেলগুলোর মধ্যে, মানে মোটামুটি তুমি ধরে নাও 15% কেমিক্যালে রাখো, অটোর ক্ষেত্রে 15 রাখো, ডিফেন্সের ক্ষেত্রে 10% রাখো। এইটাই হচ্ছে তোমার মোটামুটি একটা জায়গা। এটা কোনো কিন্তু বারবার বলছি, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কোনো পোর্টফোলিওর ক্ষেত্রে এক্স্যাক্ট এটা হতে হবে এমন কোনো মানে নেই। আমি এরকম ধরনের একটা প্যারামিটারকে নিয়ে মোটামুটি এগোনোর চেষ্টা করি।
আর দ্বিতীয়ত যে ঘটনা সেটা হচ্ছে যে ঠিক এই কটা সেক্টরকে রাখতে হবে এমনও কোনো মানে নেই, বা 20টা স্টককে রাখবো তার কোনো মানে নেই। 20টার জায়গায় কেউ যদি 25টা রাখে তাকে বিশাল বড় তার গণ্ডগোল হবে, তার ব্যাপার নয়। আবার যদি কারোর 25টার জায়গায় 15টা স্টক আছে তার যে খুব লস হলো তাও না, কিন্তু 20-25-এর বাইরে কেউ যদি 40টা রাখে তাহলে সেটা অসুবিধা। কেন অসুবিধা? আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলেছি, প্রত্যেকটা স্টককে তোমরা কিন্তু একটু স্টাডি করবে। এইগুলো কিন্তু জাস্ট ফেলে রাখার জন্য না বা কারুর জন্য রেখে দেওয়া না। আজকে আমি তোমাদের সঙ্গে রয়েছি, ঠিক আছে, ভালো কথা, কিন্তু একটা সময় তো আসতেই পারে মানুষের সুস্থতা অসুস্থতা, মানুষের থাকা না থাকা, বা এমন সিচুয়েশন হলো নিজেরই কোনো ব্যাপার প্রবলেম, নিজেরা আস্তে 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 শিখতে থাকো। আমার সঙ্গে যারা থাকবে আলটিমেটলি তারা কিন্তু খুব সুন্দরভাবে শিখে আসবে জিনিসগুলোকে। আমি একটা তো মেম্বারশিপ নিয়ে, ছোটো একটা মাত্র 29 টাকা মেম্বারশিপ নিয়ে তোমরা দেখতে পারো, সেখানে অল্প অল্প করে চেষ্টা করছি, যেই সময় পাচ্ছি ছোটো ছোটো এডুকেশনাল ভিডিওগুলোকে আনার চেষ্টা করছি, আর যার মাধ্যমে তোমরা আস্তে আস্তে শিখে আসবে। আর সঙ্গে সঙ্গে এই চ্যানেলে তো আমি প্রতিটা ভিডিওতে কম বেশি বলবো কিছু না কিছু জিনিস। সুতরাং কেউ যদি 6টা মাস আমাকে ফলো করে যায়, দেখবে নিজে দেখতে পারবে একটা সময় নিজে গিয়ে স্টাডি করতে পারছো, নিজে ব্যাপারটা ভালো মন্দ বুঝতে পারছো, সেই ধরনের স্টকগুলোকে রাখবে। প্রথমে প্রতিটা খাতাতে যখন একবার প্রথমে লিখে নেবে স্টকের নাম কি, তার পাশে দিয়ে নেবে ডেট, অমুক ডেট, 2টোকে 3টে পাতা রাখো শুধু একটা স্টককে নিয়ে। এরমভাবে 20টা স্টকের জন্য তোমার 60টা পাতা তোমাকে রাখতে হবে। প্রথম পাতার মধ্যে তোমাকে লিখছো তুমি আমি কেন কিনছি, আমি কেন কিনতে যাচ্ছি সেই জিনিসটা প্রথমে জানো। দ্বিতীয়ত হচ্ছে এর যে যাকে বলা হয় প্রস, সুবিধাগুলো কি কি, তা এর কনস কি কি ধরনের এর অসুবিধাগুলো আছে। 4 নাম্বার তোমার নিজস্ব মতামত যেটা থাকছে, ওপিনিয়ন যেগুলো থাকছে, ঠিক আছে, ওপিনিয়ন, তোমার যে অপিনিয়নগুলো থাকছে যে হ্যাঁ আমার এই কারণের জন্য আমি নিয়েছি, এটা সুবিধা এটা অসুবিধা, নিজে লিখলে। তারপরে সেকেন্ড পেজে যেটা করবে সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা করবে কি, সেটা হচ্ছে রেজাল্টগুলোকে তোমরা নোট ডাউন করবে। প্রতিটা কোয়ার্টারের রেজাল্টগুলোকে কিন্তু Q1 কী রেজাল্ট করলো, Q2-তে কী রেজাল্ট করলো, আলটিমেটলি প্রেজেন্ট রেজাল্ট কী হলো, এক্সপেক্টেড কী করলো, মার্কেটের রিয়াকশানটা কী দাঁড়ালো, এরম ধরনের একটা চার্ট তৈরি করে নাও নিজের মতো করে। এটা শুধু নিজের, এটাকে আমাকেও করতে বলতে হবে না, কারণ নর্মালি আমি এইভাবে এগিয়ে যাই, কাজ করি। ফলে কখনো রেজাল্টটা ভালো এলো, কি কোনোটা ভালো রেজাল্ট দিল, কি কোনোটা দেখবে এরকম কোয়ার্টার টু রেজাল্টে দেখলে তোমার যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী রেজাল্টটা কী করলো, তারপরে মার্কেট এক্সপেকটেশন কী করলো, অরিজিনাল রিপোর্টটা কী এলো, আর মার্কেট তার রিয়াকশানে কী করলো, এইগুলো করলে একটা ছকে চলে এলে তুমি। এর ফলে শুধু তাই না, এতে তোমার কী হবে, তোমার যে পার্টিকুলার স্টকটা সম্পর্কে কনসেপশন চলে আসবে। একটা মানুষকে যেরকম সাইকোলজিক্যালি স্টাডি করা যায়, এরকম অজস্র কোটি মানুষের কোটি রকম ভ্যারাইটি, সেরকম প্রতিটা স্টকের একটা কিন্তু ভ্যারাইটি আছে। যেরকম রাগ, দুঃখ, শোক, আনন্দ, স্নেহ, ভালোবাসা সব মানুষের মধ্যে থাকে, ঠিক সেরকমভাবে স্টকের মধ্যেও কিন্তু ফিলিংগুলো আছে। তোমরা ভাবছো যে এগুলো হয় না, কিন্তু সত্যি ঘটনাগুলো বহু বছর ধরে আমরা যারা কাজ করছি তারা আমরা কিন্তু ব্যাপারগুলো জানি। কখনো কোন সময় স্টকটা উঠছে, কখনো পড়ছে, কখনো কী সিচুয়েশন তৈরি হচ্ছে। তোমরা স্টকের যাকে বলা রিদম, যে নাড়ি, যেমন নাড়ি দেখে আমরা বুঝতে পারি, যেমন ডাক্তাররা বোঝে একজন শরীরের সুস্থতা অসুস্থতা, ঠিক সেরমভাবে কিন্তু একটা স্টকের রিদম ধরতে পারবে যদি 1 থেকে 1.5 বছর এরমভাবে চালাতে পারো কনস্ট্যান্টলি এবং সিরিয়াসলি। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও এইগুলো স্টাডি করার জন্য। প্রতিটা দিন, সকাল হোক, দুপুর হোক, রাত্রে হোক, অফিস থেকে ফিরে রাত 10টা 11টা খেয়ে দিয়ে সমস্ত কিছু শেষে শোয়ার আগে 11টা থেকে 12টা 1-1.5 ঘন্টা পুরো এগুলো নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করো। স্টকটাকে তোমার টেকনিক্যাল ব্যাপারটা আমি পরে আসবো, কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কী নিউজ এলো সেগুলো দেখার চেষ্টা করো, নিউজের ইম্প্যাক্ট কী হতে পারে। এক জায়গায় নোট ডাউন করে নিউজ একটা এই অর্ডার পেয়েছে স্টকটা, তার রেজাল্ট দেখো পরের দিন কী আসছে। দেখলে কোনো রেজাল্টে কোনো মুভমেন্টই হলো না, তখন তুমি ভাবনা শুরু। তারপর সেকেন্ড লেভেলে চিন্তা ভাবনা করলে স্টকটা মুভমেন্ট করলো না, তাহলে কেন হলো না, কী কারণে, তার মানে অলরেডি কি মুভ হয়ে গেছে, তাহলে কোন জায়গায়। চার্টটা খুলে দেখো, বড় হচ্ছে চার্ট, সেখানে খুলে দেখো। তোমাদের যে ধরনের অ্যাপসগুলো দেয়, গ্রো থেকে বা জিরোদা থেকে, অ্যাঞ্জেল ওয়ান থেকে, চার্টের ভালো সুযোগ আছে। এখানে ডে চার্ট খুলে দেখতে পারো। তোমরা কিছু না জানো, গুগল থেকে গিয়ে কোম্পানির নাম, শেয়ার প্রাইস দিয়ে সার্চ করে দেখো, সেখানে তোমার মিনিমাম চার্ট দেখো। ওখানে ভালো চার্ট পাবে না, কিন্তু ভালো চার্ট হবে অ্যাপসগুলোর মধ্যে থেকে, যেখানে প্রতিটা দিনের মুভমেন্টগুলো দেখায়। ফলে 15 দিন আগের মুভমেন্টটা দেখতে পারবে, কতটা বাড়ছে কমছে, তার রিয়াকশন কী হলো সেটা মুভমেন্ট দেখতে পারবে। ভলিউম বাড়ছে কমছে দেখবে, ভলিউম ব্যাপারে আমি পরে এগুলো নিয়ে বলবো। টেকনিক্যালে যখন যাবো, টেকনিক্যালটা দরকার আছে পরে, আগে এই জিনিসগুলোকে বুঝে, ফান্ডামেন্টাল ভালো না বুঝে টেকনিক্যালে যাবে না। ফান্ডামেন্টাল স্ট্রং হওয়ার পরে টেকনিক্যালটা আমাদের শুধুমাত্র কোনাগুলোকে ধরিয়ে দেবে। টেকনিক্যালের তেমন বেশি গুরুত্ব আমাদের এখানে নেই, আমি পরে আসবো সেসব জায়গায়।
আমরা শুধু ফান্ডামেন্টালটাকে কাজ করব, কারণ লং টার্মে ফান্ডামেন্টালটা কাজে লাগে। টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে কি, বাড়ছে কমছে সেই মুহূর্তে কেনা, সেই একটা যাকে বলা ইমোশন, একটা আবেগকে ভর করে কেনা, আবেগ শেষ হয়ে গেলে বেঁচে বেরিয়ে যাও, না ডান দিক না বাঁ দিক। আমার এক বন্ধু যারা টেকনিক্যাল রয়েছে তারা তো বলে বাই বা সেলের গল্প নয়, আমাদের মানে মার্কেট ইমোশনের ব্যাপার শুধু কাজ। যেখানে ভলিউম সেখানে আমরা, প্রাইস হচ্ছে ভাও হচ্ছে ভগবান, ভাও ভগবান সে। তো ঘটনা হচ্ছে যে ব্যাপারটা তাই, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না, আমাদের বেসের ওপর কাজ, যার ওপরে মার্কেট দাঁড়িয়ে, ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে। তারা বিজনেসে কিছু বোঝারই দরকার নেই, তারা শুধু চার্ট বুঝবে, চার্টে কোথায় কোন জায়গায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কোথায় কতটুকু উঠলো, কোনোটা ইউ চার্ট, কোনোটা ওয়াই চার্ট, কোনোটা কফি কাপ চার্ট, এবং এখান থেকে উঠবে, ওইটুকু উঠে গেল, গল্প শেষ। আমাদের তা নয়, আমাদের ব্যাপারটা ভালো করে বুঝো। আমাদেরটা হচ্ছে কম্পাউন্ডের আসল খনি যেটা রয়েছে, ইনভেস্টারদের জন্য ফেলে রেখে দিয়েছে। বছরে বছরে বছরে, প্রতি 2 বছর 3 বছর 5 বছর, যত বছর ওপরে উঠবে, 5 বছর পর থেকে তুমি তোমার মজাটা বুঝতে পারবে যে কম্পাউন্ডিং কাকে বলে, কোথায় গিয়ে কত গুণ বাড়তে পারে। প্লাস তোমরা হচ্ছে কোম্পানির মালিক, এটা বুঝবে। একটা কোম্পানি নিয়ে রেখেছো মানে 20টা কোম্পানির মালিক তোমরা, এবং সেখানে কোম্পানির সম্মান সেখানে তোমাদের কাছে, তোমরা ডিভিডেন্ড দিচ্ছে তোমাদেরকে সম্মানীয় আগে, আর তোমাদের হয়ে হাজার হাজার লোক খাটছে, তোমরা টাকা দিয়ে কোম্পানিটাকে রেখে দিয়েছো, কোম্পানির মালিককে কিনে রেখেছো, কোম্পানির সিইও তোমার আন্ডারে, কোম্পানির লেবাররা তোমার আন্ডারে, কোম্পানির ইলেকট্রিশিয়ান তোমার আন্ডারে, টেকনিশিয়ান তোমার আন্ডারে, সব তোমার। তুমি রাত্রে শান্তিতে ঘুমাচ্ছ, সারা রাত জেগে তারা কাজ করছে। টিসিএস কোম্পানির শেয়ার রেখে দিয়েছো, যে তুমি রেখে দিয়েছো জেনসার টেকনোলজি সারা রাত কাজ চলেছে কালকে, আর তুমি কালকে নাক ডেকে ঘুমিয়েছো। তোমার হয়ে সারা দিন রাত কাজ করেছে ওরা, করার পরে আজকে সকালে উঠে তুমি দেখছো, বা আজ থেকে 1 মাস পরে দেখছো প্রফিট হিউজ বেড়েছে। বড় বড় বিদেশি সমস্ত অনসাইট এবং অফসাইটের বড় বড় কাজগুলো কমপ্লিট করে দিয়েছে তোমার হয়ে ওয়ার্কাররা। এবারে তার রিটার্নটা তুমি পাচ্ছ ঘুমিয়ে ঘুমিয়ে। এই মজাটাই হচ্ছে আসল। সেই জায়গাটা কিন্তু ট্রেডাররা কোনো দিন পৌঁছতেই পারবে না, কনসেপশনটাই তাদের আসবে না। তারা সব ভেবে যাবে এই জিনিসটা যে কিনলাম তো কালকে সকালে, আজকে যদি ডাউন হয়ে যায়, ওয়ার্ল্ড নিউজটা দেখি, কোথায় কোন নিউজ হলো দেখি, আরে কোনো নিউজ তো কিছু দেখতে পাচ্ছি না, তাহলে হঠাৎ করে পড়লো কী করে। এই চিন্তাতেই তারা সবসময় একটা টেনশনে থাকে। কেনার পর দিন থেকে ভগবানকে টাকা শুরু করে, যেন এটা যেন এই উপরে ওঠে, এই যেন। এত টেনশনে থাকবো কেন? আর আলটিমেটলি তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখবে, আমি তো বহু মানুষের সঙ্গে গেছি, তাদের সব সময় প্রফিট হয় না। বহু সময় তারা হিসেব করে প্রতিদিন 1000 টাকা করে লাভ, কিন্তু আলটিমেটলি হাজার প্রতিদিন হয় না, একদমই না। তাহলে পর আমরা কেউই আর এই মার্কেটে থাকতাম ইনভেস্টমেন্টে, সবাই আমরা ট্রেডিংয়ে চলে যেতাম। কখনো লাভ হয়, কখনো লস হয়, তারা লসটাকে মেনে নিয়েছে। এই মেনে নেওয়াটা সবচেয়ে সাংঘাতিক জিনিস, মেনে নিয়েছে। এমনও মাসের শেষে হয় খুব বেশি কিছু দেখাতে পারে না, আবার কোনো মাসে অনেকটা হয়। ওরা এটাকে একটা বিজনেস টাইপ, কোনো মাস ধরে নেয় যে কিছুই হবে না, কোনো মাসে হবে। আলটিমেট যদি তুমি টোটালটা করো, শতকরা 90%, এটা আমার কথা নয়, জিরোধা কোম্পানির সেরা যিনি রয়েছেন নিতিন কামাত, তার বক্তব্য 90% কেস। তা তো দেখছে এত কোটি ওর কাছে ডিমাট অ্যাকাউন্ট আছে, প্রতিদিন স্টাডি করছে তারা, কত পার্সেন্ট লোক প্রফিট করছে ট্রেডিংয়ে, কত পার্সেন্ট লস করছে। 90%, মানে তোমরা যদি 10 জন লোক একসঙ্গে কোনো একটা ট্রেড করতে বসো, তার মধ্যে 9 জনই হারবে, একজন সেই 9 জনের টাকাটা নিয়ে যাবে, আবার পরের দিন সে আর হবে না, আরেকজনকেও পাবে ওই 10 জনের টাকাটা। একে বলে জিরো সাম গেম। তাদের মধ্যে জিনিসটা হচ্ছে এরকম, এই এ বি সি ডি এরা 4 জনে মিলে বসেছে একটা খেলা খেলতে। এবারে এই খেলার মধ্যে যখন দেখা যাচ্ছে যে টাকা 10 টাকা করে দিচ্ছে, এই 10 টাকা, এও 10 টাকা দিচ্ছে, তার মানে 40 টাকা টোটাল এলো। এবার এই যে 40 টাকাটা এলো, এর মধ্যে একজন জিতবে, 4 জনই জিতবে না, কোনো একজন। সাপোজ ডি জিতে গেল, তার মানে ডি এর হাতে 40 টাকা চলে এলো। এরা সব -10 করে হয়ে গেল, ভালো কথা। পরের দিন সকালে আবার ওরা সব বসলো খেলতে। পরের দিন যখন সেটা বসলো, সবাই আবার 10 করে দিল। দেওয়ার পরে দেখা গেল এর 40 টাকাটা ছিল, বি জিতে গেল, মানে বি সকলে 40 নিল, তার মানে এর কিন্তু 40 রইল না, 10 মাইনাস হয়ে গেল 30। পরের বারে আবার যদি খেলা হয়, বি নাও জিততে পারে, ডি নাও জিততে পারে, এ নাও জিততে পারে, সি জিততে পারে। যদি সি জেতে, মানে আলটিমেটলি 40 টাকাটাই কিন্তু ঘুরছে, প্লাস যে নিয়ে আসছে সে কটা টাকা ঘুরছে। আলটিমেটলি জিনিসটা হচ্ছে যেরকম ব্যাপার দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে জিরো সাম গেম। মানে এখানে নতুনত্ব কিছু থাকছে না। কখনো হয় একটা মার্কেট ইন্ডাস্ট্রি প্রতিদিন বাড়ে কমে, এ কি হতে পারে কখনো?
এটা এই ধরনের জিনিস থেকে সবসময় বিরত থাকতে বলি, সেটা হচ্ছে পোর্টফোলিওটাকে রোজ দেখতে যাবে না। পোর্টফোলিও হয়ে যাওয়ার পরে 3 মাসের জন্য নিশ্চিন্ত থাকো। যদি দেখতে হয় শনিবার দিন বা ছুটির দিন দেখো, যেদিন তোমাকে বাই সেল করার জায়গা আসবে না। এটা আমার কথা নয়, বড় বড় যারা রয়েছে তাদের কথা নিয়ে বলছি। সেটা হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে আমি পোর্টফোলিওটা দেখবো না, দেখবো কবে? ছুটির দিন, যাতে কিনা আমার বাই সেল না হলে কি আমরা একটা বায়াস হয়ে যাবো, কখনো কিনে নেবো, কখনো বিক্রি করবো, মানে বায়াস তৈরি হয়ে যাবে জিনিসটার মধ্যে, যে প্যানিক হয়ে যাবে জিনিসটার মধ্যে, আলটিমেটলি সেটা করে ভুল করে ফেলবো। লং রান রেখে দাও, লং রান চিন্তা ভাবনা করো। আলটিমেটলি বিজনেসটাও বাড়বে, বিজনেস যখন বাড়বে মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়বে, রিসোর্সটা বাড়বে, আমাদের টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বাড়বে। ওয়ার্কিং ক্যাপিটালের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের টোটাল শেয়ারের মার্কেট প্রাইস। আস্তে আস্তে মার্কেট প্রাইসটা উঠে আসবে। একদম হাই বা লো কোনোটার তাকানোর দরকার নেই। যত বাড়বে ওটাকেও সঙ্গে সঙ্গে ইমপ্রুভমেন্ট হতে থাকবে। এটা বছর লাগে, বছরে বছরে হয়। চলে আসা যাক ঘটনা, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা যে স্টকগুলোকে নিয়ে কাজ করব সেটাও খুব ইন্টারেস্টিং স্টক, এবং সেই স্টকগুলোর মধ্যে আমরা রেখে দেবো সেটা হচ্ছে এফএমসি সেক্টরের দিকে চলে আসি। আইটিসিকে রাখো এবং সঙ্গে সঙ্গে রেখে দাও হিন্দুস্তান ফুডসকে রেখে দাও। কেমিক্যাল সেক্টরে দীপক নাইট্রাইটকে রাখো, তার সঙ্গে এফসিএলকে রেখে দাও। ব্যাংকের ক্ষেত্রে রাখো এইচডিএফসি ব্যাংকে রাখো, তার সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে রেখে দাও। আইটির ক্ষেত্রে তুমি রেখে দাও এইচসিএল টেকনোলজিকে, তার সঙ্গে তুমি রেখে দিতে পারো কেপিআইটিকে। অটোর মধ্যে তুমি রেখে দিতে পারো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে, তার সঙ্গে তুমি রেখে দিতে পারো সেটা হচ্ছে ইউনো মেইনটাকে। চলে আসো ডিফেন্স সেক্টরে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে রেখে দাও। হয়ে গেল আমাদের টোটাল কাজ শেষ। এইভাবে কিন্তু আমরা একটা পোর্টফোলিও তৈরি করে নেব। আমরা একবারই ওই যা বানানো আছে সেটাকে ঠিকঠাক করে ওটাকে নিয়ে আর কোনো ব্যাপার নেই। ওর বাড়ি হচ্ছে ঘাটাল, 42 বছর বয়স, তার মানে তোর কাছে সময় রয়েছে মাত্র 28 বছর। আমি এখন রিটার্ন আমি কিচ্ছু বলবো না, আগে যেগুলো রয়েছে এগুলোকে সব ঠিকঠাক আউট করে পুরো ফ্রেশ একটা বানিয়ে তারপর আমাকে দে, না হলে এর থেকে রিটার্ন বের করা প্রায় অসম্ভব। তো আজকে এখানে শেষ হলো। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, আর যারা পুরনো রয়েছে তাদের প্রচুর অসংখ্য লাইক কমেন্ট পাই, তাদেরকে